দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় মস্তিষ্কের রক্তক্ষরণ। আমাদের শরীরে যখন রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন মস্তিষ্কের রক্তনালীতে অতিরিক্ত চাপের কারণে রক্তক্ষরণ হতে পারে এবং রক্তনালীগুলো যখন ছিঁড়ে যায় বা ফেটে যায় এটাকে আমরা বলে থাকি মস্তিষ্কের রক্তক্ষরণ। মস্তিষ্ক রক্তক্ষরণ হলে কি করব এবং এই সকল বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নিউরোসার্জন ডাক্তার সানাউল্লাহ শামীম, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার সানাউল্লাহ শামীম, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর অন কলে। থ্যাংক ইউ। যেমনটা বলছিলাম, নানার কারণে হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। তার অন্যতম কারণ হচ্ছে মস্তিষ্কের রক্তচাপ যখন বেড়ে যায়। আর কি কি কারণে আসলে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে? রাইট, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এটা সবারই জানা উচিত। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার যে প্রধান কারণ সেটা আপনি বলে ফেলেছেন ইতিমধ্যে, যে রক্তের চাপ যদি বেড়ে যায় এবং সেই রক্তনালীগুলো যদি সেই চাপ বহন করতে না পারে তখনই রক্তনালীটা ছিঁড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন সেই রক্তনালীটা এই চাপটা নিতে পারবে না? শরীরের অন্যান্য জায়গার রক্তনালীগুলো কেন সেই চাপটা নিতে পারছে? যখন আমাদের দীর্ঘদিন ধরে আমাদের কোলেস্টেরল বেশি থাকে, দীর্ঘদিন ধরে যদি ডায়াবেটিস বেশি থাকে, আমাদের যদি স্মোকিংয়ের হিস্ট্রি থাকে, স্থূলতায় যদি আমরা ভুগতে থাকি, আমরা যদি পরিশ্রম একটু কম করতে চাই, এই কোলেস্টেরল, ডায়াবেটিস এসবের কারণে রক্তনালীর গাত্রে যে কোলেস্টেরল জমা হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস বলি আমরাকে, এতে যে তার ইলাস্টিসিটিটা নষ্ট হয়। এ কারণে রক্তের চাপ নির্দিষ্ট সীমার বাইরে গেলে ব্রেনের সেই নাড়িগুলো আর সেই চাপটা নিয়ে নিতে পারে না, তখনই সেটা ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের মধ্যে চাপ সৃষ্টি করে, যে কারণেই পেশেন্টের কিছু প্রবলেম হয়। সেই কারণে হচ্ছে রক্তক্ষরণ হতে পারে। তাছাড়া কয়েকটা রোগের ক্ষেত্রে কিন্তু রক্তক্ষরণ হতে পারে। যেমন বর্তমানে হচ্ছে দেখা যায় ডেঙ্গুর অনেক বেশি প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে এবং আরেকটা খুবই কমন একটা টার্ম হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক শক, যেটাকে বলি আমরা। তখনও কিন্তু মস্তিষ্ক রক্তক্ষরণ হয়ে পেশেন্ট হচ্ছে মারা যেতে পারে বা ডেঙ্গুর যে হচ্ছে রোগগুলো রয়েছে সেগুলো হতে পারে। তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু সময়ের হচ্ছে দাবি এখন এই বিষয়ে একটু জানা আমাদের। অনেক পেশেন্ট পাই আমরা যে ডেঙ্গুতে ভুগছে, 2-3 দিন পরেই সে আনকনশাস, অজ্ঞান হয়ে আমাদের কাছে আসছে, কিংবা এক হাত পা প্যারালাইসিস নিয়ে আমাদের কাছে আসছে। আমরা সিটি স্ক্যান করছি, আমরা হিমোরেজিক স্ট্রোক বা রক্তক্ষরণ পাচ্ছি মস্তিষ্কে, কিন্তু সেই বয়সে তার সেই স্ট্রোকটা হওয়ার কথা ছিল না, তার ডায়াবেটিস নাই, হাইপারটেনশন নাই। তখনই আমরা যখন চেক করতে যাই তখন দেখি যে সে আসলে ডেঙ্গুতে ভুগছিল। এবং ডেঙ্গুতে যেটা হয় যে আমাদের যে রক্তকে জমাটবদ্ধ করে রাখা, রক্তক্ষরণ প্রতিরোধ করার যে আমাদের যে অনুচক্রিকা থাকে, সেটা কিন্তু ডেঙ্গুতে কমে যায়, অনেক কমে যায়। একটা নির্দিষ্ট লেভেলের নিচে কমে গেলে বিভিন্ন জায়গা থেকে আমাদের রক্তক্ষরণ হতে পারে। স্কিনে আমাদের র্যাশ হয়, সেটা কিন্তু একটা রক্তক্ষরণ। ঠিক একইভাবে আমাদের মস্তিষ্কেও হতে পারে। তো সেটা একটা কমন প্রবলেম এবং এই বিষয়ে সবাইকে অ্যালার্ট থাকতে হবে আর কি শুরু থেকে। এছাড়া ধরেন একটা টিউমার আছে ব্রেনের মধ্যে, সেই টিউমারের মধ্যেই কিন্তু রক্তক্ষরণ হতে পারে, এটা কিন্তু এক ধরনের মস্তিষ্কের রক্তক্ষরণ। আবার একটা জন্মগতভাবে আমরা অনেকেই একটা অসুখ নিয়ে আসি, আমরা বুঝতে পারি না, যখন বুঝতে পারি তখন আবার সময় থাকে না। সেটা হচ্ছে যে রক্তনালীগুলো বেলুনের মতো করে ফুলে থাকে, অ্যানিউরিজম বলি আমরা এগুলিকে। এটা অ্যাসিমটোমেটিক থাকে, পেশেন্ট বলতে পারে না। হঠাৎ বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে, হঠাৎ করে ওটা ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ, আনকনশাস ডেথ, এটাও হতে পারে। আসলে অনেকগুলো কারণ আছে, তবে মোস্ট কমন কারণ যেগুলো আপনি বললেন একটু আগে, যে হাইপারটেনশন, অনিয়ন্ত্রিত রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত রক্তের চর্বির মাত্রা এবং স্থূলতা, মেইনলি হচ্ছে মেইন ফ্যাক্টরগুলো হচ্ছে এইগুলো রয়েছে। স্যার, আরেকটু জানতে চাচ্ছি যে অনিয়ন্ত্রিতভাবে যদি জীবনযাপন, যেগুলো বলছি যে রাতের সময় মতো ঠিকমতো না ঘুমানো বা খাওয়া দাওয়ার যে একটা অনিয়ম, এই সকল কিছুর সাথে মস্তিষ্কের রক্তক্ষরণের কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। একটা মানুষ যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, তার তো প্রেশার এমনিতেই বেশি থাকবে। সে যদি সারা রাত ধরে মোবাইল দেখে, সে যদি না ঘুমায়, সে যদি স্ট্রেস নেয়, যে কোনো কাজে তার যদি অতিরিক্ত স্ট্রেস পড়ে এবং পর্যাপ্ত বিশ্রাম তার না হয়, তাহলে তো তার ব্লাড প্রেশার এমনিতেই অনিয়ন্ত্রিত থাকবে, যেটা তো 1 নম্বর রিস্ক ফ্যাক্টর আমাদের এই রক্তক্ষরণের জন্য। তাছাড়া সে যদি অনিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে সে তার কোনো এক্সারসাইজ নাই, সে কোনো ব্যায়াম করে না, একদম বসেই থাকে, কার্বোহাইড্রেট বেশি খায়, তার যে রক্তে যে চর্বির মাত্রা বেশি থাকে, সেটা তো রক্তনালীর গাত্রে জমা হতে থাকবে, জমা হয়ে তার যে ইলাস্টিসিটি সেটা কমিয়ে ফেলবে, সেটা একটা ঝুঁকিপূর্ণ হবে। ইন্টারাপ্ট করছি স্যার, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইউসুফ বলছি, ঢাকা সাভার থেকে বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন।
জি ম্যাডাম, আমি ফোন দিছিলাম আরো 10 বছর আগে। আমার আব্বু স্ট্রোক করছিল। জি পরে হচ্ছে যাই আমার আব্বু স্ট্রোক করার পরে মানে আমাদের গ্রামের বাড়িতে হসপিটালে ওনাকে হচ্ছে যাই নিয়ে গেছিলাম। পরে হচ্ছে যাই উনি ওইখানকার যে হসপিটালের যে ডক্টররা ওটা হচ্ছে যাই মানে ওই স্ট্রোককে ধরতে পারে নাই। পরে হচ্ছে যাই আমি পরে হচ্ছে যাই ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ করে পরে হচ্ছে যাই আমি হচ্ছে যাই ওনাকে ইয়েতে নিয়ে আসি, ঢাকা নিউরো সায়েন্স হসপিটাল আছে ওইখানে নিয়ে আসি। জি, এখন ওনার কি অসুবিধা হচ্ছে? ওনারা পরে হচ্ছে যাই ট্রিটমেন্ট মোটামুটি ওনারা হচ্ছে যাই দর্শক, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? বর্তমানে ওনার কি অসুবিধাটা হচ্ছে? তারপরে পরে হচ্ছে যাই মোটামুটি 6 থেকে 7 মাস উনি মোটামুটি ভালো ছিল। আচ্ছা, পরে হচ্ছে যাই এখন 2-3 মাস যাবাদ আমার আব্বুর আবার হচ্ছে যা মাথা কামাচ্ছে, আবার ডান হাত মাঝে মাঝে জ্বালাপোড়া করছে। এখন এইটার জন্য আমি আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? না, ঠিকই আছে। দর্শক যেটা বলতে চেয়েছেন, তার বাবার স্ট্রোক ছিল, সেটা ডায়াগনোস করতে একটু দেরি হয়েছিল। আসলে আপনাকে যেতে হবে কিন্তু রেজিস্টার্ড চিকিৎসকের কাছে, অথবা যারা স্পেশালিস্ট চিকিৎসক আছে তাদের কাছে যেতে হবে। আপনি যার তার কাছে গেলে কিন্তু এই ডায়াগনোসটা মিস হতে পারে, সেই জন্য হয়তো আপনার দেরি হয়েছে। ডায়াগনোস হলো, উনি চিকিৎসায় পেয়েছেন, ভালো ছিলেন। এই কয়েক মাস ধরে উনি আবার এক হাতে জ্বালাপোড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, মাথায় একটু অশান্তি হচ্ছে। হ্যাঁ, হতে পারে, একটা স্ট্রোক কিন্তু বারবার হতে পারে, রিকারেন্ট স্ট্রোক বলি আমরা যাকে। কিন্তু আপনার বাবার এই স্ট্রোকের সাথে আপনার বাবার ঝুঁকিপূর্ণ যেই ফ্যাক্টরগুলো আছে সেগুলো আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, থাকলে সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। উনি স্মোকিং করেন কিনা, করলে সেটা বন্ধ করতে হবে। ওনার অনিয়ন্ত্রিত রক্তচাপ আছে কিনা, সেটা থাকলে সেটা বন্ধ করতে হবে। ওনার রক্তে স্নেহের মাত্রা, চর্বির মাত্রা বেশি কিনা, সেটা কমাতে হবে। ওনার ফিজিওথেরাপি উনি নিয়েছেন কিনা, এগুলো একটু দেখতে হবে। তাহলে যে পরবর্তীতে বারবার যে স্ট্রোক হওয়ার চান্স সেটা অনেক কমে যাবে। তবে আমি বলবো আপনার বাবার জন্য একটা দ্রুত সিটি স্ক্যান অফ ব্রেইন। এই যে চিকিৎসাটা, এটা কিন্তু একটা প্রলং একটা চিকিৎসা। এটা হচ্ছে একদিন চিকিৎসা নেওয়ার পরবর্তী অনেকগুলো ধাপ রয়েছে, সেগুলো কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। ডক্টর যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো কিন্তু ফলো আপে থাকতে হবে। স্যার, একটু আগেই হচ্ছে একজন দর্শক ফোন করেছিলেন এবং উত্তরটা আপনি দিলেন। এবার চলে আসি হচ্ছে কি কি উপসর্গ হলে মনে করতে হবে যে রক্তক্ষরণ হয়েছে বা হতে পারে? জি, এটা আসলে সবারই খুব জানতে হবে। আসলে খুব সহজ কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে। একটা মানুষের আগে কোনো সময় মাথা ব্যথা ছিল না, কিন্তু তার হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলো, হঠাৎ করে তার আড়ষ্টতা, কথাবার্তা বলতে ওনার একটু অসুবিধা শুরু হলো, উনি অসংলগ্ন কথাবার্তা বলছেন, একটু মানসিক প্রবলেম ওনার দেখা দিচ্ছে, হঠাৎ করে এক পাশ অবশ হয়ে যাচ্ছে, ভাত খেতে পারছেন না, ব্রাশ করতে পারছেন না, হঠাৎ করে খিঁচুনি হলো, হঠাৎ করে উনি অজ্ঞান হয়ে গেলেন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণের সাথে জড়িত হতে পারে। আচ্ছা, তো বিষয়গুলিকে খুব ক্ষুদ্র থেকে সিরিয়াস যেগুলো বললাম সবগুলিকে গুরুত্ব দিতে হবে, কোনোটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। স্যার, মস্তিষ্কের রক্তক্ষরণ হলে অনেক সময় রোগী হচ্ছে পড়ে যান, এবং অনেকে বলে থাকেন, সাধারণ দর্শক যারা থাকেন তারা বলে থাকেন যে যদি হচ্ছে পড়ে যায় অর্থাৎ সে আর উঠতে পারবে না। স্ট্রোকের ক্ষেত্রে অনেকে বলেন যে যদি পড়ে না যেয়ে থাকতেন, যদি কেউ তাকে ধরে নিত তাহলে হয়তো তার এই পরিণতি হতো না। ব্যাপারটা কি আসলে সত্য? এটা অনেক দিন ধরে আমাদের একটা বিশ্বাস, আমরা ছোটবেলায় এগুলো শুনতাম। আসলে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। আসলে ব্যাপারটা হলো যে তার অনেক বেশি প্রেশার বেড়ে রক্তক্ষরণ হয়ে তিনি পড়ে যান বা না পড়েন। ওই প্রেশারটা কমলো কিনা অটোমেটিক বডির যে নিজস্ব রেগুলেশন আছে তার উপরে নির্ভর করে, এবং রক্তক্ষরণটা অটোমেটিক বন্ধ হলো কিনা তার উপরও নির্ভর করে। কারো 1 ml 2 ml ব্লিডিং হয়েই কিন্তু রক্তক্ষরণটা কনস্ট্রিকশনের কারণে, রক্তনালীর সংকোচনের কারণে সেটা বন্ধ হয়ে যায়, হি ইজ লাকি এনাফ। আবার কারো প্রায় 50-60 ml ব্লাড জমে তারপর তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। নির্ভর করছে তার কতটুকু ব্লিডিং হওয়ার পর সেই ব্লিডিংটা বন্ধ হচ্ছে। একসময় বন্ধ হয়, কারো 50-60-70 ml ব্লাড জমে, কারো 2-3 ml ব্লাড জমে, নির্ভর করে কতটুকুর উপর, তার প্রেশারটা কতটুকু ছিল, তার ডায়াবেটিস কতটুকু নিয়ন্ত্রণ ছিল, তার রক্তনালীর গাত্রে অ্যাথেরোস্ক্লেরোসিস কী পরিমাণ ছিল, তার বয়সটা কত, অনেকগুলি ফ্যাক্টর জড়িত। আচ্ছা স্যার, এখানে হচ্ছে মৃত্যুর হারটা কেমন যদি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়? অনেকেই আমরা চিন্তা করে থাকি যে আসলে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া মানে হচ্ছে মৃত্যু। না, সেটা একদমই ঠিক না। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তবে ডেফিনেটলি এটা একটা জীবন সংহারী একটা অসুখ। তো এটার মর্টালিটি রেট, মৃত্যুর হার অনেক বেশি। এটা প্রথম 1 দিন বা 2 দিনের মধ্যে 40 থেকে 50% কিন্তু মর্টালিটি রেট। 100 জনের মধ্যে
প্রথম 2 দিনের মধ্যে 40 থেকে 50 জন মানুষ মারা যায় এটাতে, এবং 1 বছরের সময় যদি আমি ধরি এতে প্রায় 60% মানুষ কিন্তু মৃত্যুবরণ করে। সেজন্য এই অসুখটা প্রিভেনশন ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, অনেকেই হচ্ছে কম বয়সে, একেবারে কম বয়সে হচ্ছে কোনো রকম হাই প্রেশার ছিল না, ডায়াবেটিস ছিল না, অন্য অন্য যে শারীরিক সমস্যাগুলো কোনো কিছু ছিল না, এলডিএল এইচডিএল সবই হচ্ছে একেবারে নর্মাল, তারপরেও দেখা গিয়েছে যে তার হঠাৎ করে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সে মারা গিয়েছে। এগুলো আসলে কেন হয়? রাইট, আপনি খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্নের অবতারণা করেছেন। আসলে সেদিন আমি একটা ক্লিনিকে একটা কল পেলাম, আমি রাত 3টায় আমাকে যেতে হলো। একটা 20 বছরের একটা তরুণ যুবক, সম্ভাবনাময়ী তরুণ যুবক, একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন বাসের জন্য, হঠাৎ করে মাথা ঘুরেই পড়ে গেলেন। চলে আসলো, সিটি স্ক্যান করলাম, অনেক বেশি হিমোরেজ। এই 20 বছর বয়সে তার নর্মাল যে আমরা যেটাকে বলি মস্তিষ্কে হিমোরেজিক স্ট্রোক, এটা হওয়ার এই বয়সে তার কথা ছিল না। এটা কেন হলো? এটা হচ্ছে তার, ওই যে আপনাকে বললাম যে কিছু রক্তনালী ডিফেক্টিভ থাকে, জন্মগতভাবে ডিফেক্টিভ থাকে, সেটা কোনো সিমটম দেয় না, সে বুঝতে পারে না। বেলুনের মতো, একদম বেলুনের মতো হয়ে ফুলে আছে, যে কোনো সময় এটা ফেটে যায়। আচ্ছা, তো কোনো স্ট্রেস হয়তো নিছে সে, এই কারণে ওই যে অ্যানিউরিজমটা তার ছিল জন্মগতভাবে, সেটা ফেটে গেল। এবং এই ব্লিডিংটা আসলে এর মর্টালিটি কিন্তু অনেক বেশি হিমোরেজিক স্ট্রোকের চাইতেও। এটাও একটা হিমোরেজিক স্ট্রোক, কিন্তু এই অল্প বয়সের হিমোরেজিক স্ট্রোক, যেটা অ্যানিউরিজম রাপচার বলি, এই স্ট্রোকের মর্টালিটি কিন্তু অনেক বেশি। এটা অল্প বয়সে হতে পারে। বংশগতভাবে যে গঠনটা রয়েছে মস্তিষ্কের, যে গঠন বা যে নার্ভের গঠন হলো, সেখানে ডিপেন্ড করতেছে আসলে এটা রক্তনালীর গঠনের উপর ডিপেন্ড করছে। আরেকজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ফোন কলটি নিয়ে নিই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি প্লাবন সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমার বাবা আজ থেকে প্রায় 3 বছর আগে উনি ব্রেন স্ট্রোক করেছিলেন। তো প্রথমবার স্ট্রোক করার পরে ওনার সিটি স্ক্যান করা হয়, তখন ডাক্তার বলেছিলেন যে ওনার ব্রেনের নার্ভ গুলো শুকিয়ে গেছে। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? তারপরে ওনার ট্রিটমেন্ট চলছিল, আনুমানিক 1.5 মাসের মাথায় উনি প্রায় সুস্থ হয়ে গিয়েছিলেন। 1.5 মাসের মাথায় উনি দ্বিতীয়বার আবার স্ট্রোক করেন। তখন আবার ওনার সিটি স্ক্যান করা হয়, তখন ডাক্তার বলেছিলেন যে ওনার ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। হ্যাঁ, জি। তো তারপরে ওনার ট্রিটমেন্ট চলতেছিল, ডাক্তার বলছিলেন যে ওনার মেডিসিন চলবে। তো এখন ওনার যে সমস্যাটা, সেটা হচ্ছে যে ওনার ডান পাটা সবসময় ফুলে থাকে। জি, ডান পাটা সবসময় ফুলে থাকে, এবং ওনার ডান সাইডটা টোটালি প্যারালাইজ। শুরুতে ফিজিওথেরাপি চলছিলেন, কিন্তু উনি আর এখন কি ফিজিওথেরাপি চলছে নাকি ফিজিওথেরাপি বন্ধ আছে? ফিজিওথেরাপি বন্ধ আছে। আচ্ছা, এটা কি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধ করা হয়েছে নাকি আপনারা নিজ ইচ্ছায় হচ্ছে ফিজিওথেরাপিটা বন্ধ করেছেন? পেশেন্ট দিতে দেয় না, মানে ওনার হাতে ব্যথা হয়। আচ্ছা, জি দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। ম্যাডাম আরেকটা প্রশ্ন ছিল। জি দর্শক, আমরা শুনছি। একটা বিষয় হচ্ছে যে উনি সারাক্ষণ খুব চিৎকার চেঁচামেচি করে, মানে চিৎকার, মানে জীবনে ঘটে যাওয়া ঘটনা দুর্ঘটনা নিয়ে সারাক্ষণ খুব চিৎকার চেঁচামেচি পারে, যার কারণে ওনার ঘুমটা ঠিক মতো হয় না। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি। স্যার, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং উনি ওনার যে বিষয়গুলো আপনাকে জানালেন, এই বিষয়ে তারপর আপনার পরামর্শ জানতে চাচ্ছি। জি দর্শক, প্রথমে আমি দর্শককে ধন্যবাদ দিতে চাই। উনি ডিটেলস এত সুন্দরভাবে বলেছেন, নিশ্চয়ই তিনি তার বাবার প্রতি যথেষ্ট কেয়ারিং, এটা ভালো। এখন বুঝতে হবে যে আপনার বাবার 3 বছর আগে একবার স্ট্রোক ছিল, সেটা ছিল নার্ভ শুকিয়ে যাওয়া ডাক্তারদের ভাষ্য অনুযায়ী। সেটা আসলে ছিল ইনফ্রাক্টিভ স্ট্রোক। স্ট্রোক 2 রকম, সেটা ছিল রক্তনালীটা ব্লক হয়ে গিয়েছিল। 3 বছর পর যেটা হলো মস্তিষ্কের রক্তক্ষরণ, সেটা হলো হিমোরেজিক স্ট্রোক। হতে পারে একটা পেশেন্টের একবার ইসকেমিক স্ট্রোক হতে পারে, একবার হিমোরেজিক স্ট্রোক হতে পারে। ওনার ক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু একটা পেশেন্টের বারবার স্ট্রোক হওয়া মানে আমাদেরকে মনে করতে হবে যে তার যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো পর্যাপ্তভাবে ম্যানেজমেন্ট হচ্ছে না। আমি জানি না তার ডায়াবেটিস আছে কিনা। যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। রক্তের চর্বির মাত্রাটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। স্মোকিং বন্ধ করতে হবে। প্রেসার পর্যাপ্ত নিয়ন্ত্রণ করতে হবে। এবং উনি কিন্তু আরেকটা কথা উল্লেখ করেছেন যে স্ট্রেসে থাকেন এবং হচ্ছে খুব চিৎকার চেঁচামেচি করে থাকেন। উনি খুব মানসিক স্ট্রেসে থাকেন। সেটা কি উনি ডিপ্রেশন থেকে থাকেন নাকি অ্যাংজাইটি থেকে থাকেন, সেটা আপনারা যারা ফ্যামিলি মেম্বার আছেন তারা কিন্তু বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে এবং ওনাকে একটু সহানুভূতি দেখাতে হবে এবং ফ্যামিলির যে সাপোর্ট তাকে সেটা দিতে হবে। না হলে উনি বারবার স্ট্রোক করতে পারেন।
আর ফিজিওথেরাপির যে বিষয়টা বলছেন যে উনি নিতে চাচ্ছেন না, ফিজিওথেরাপিটা অনেক সময় একটু পেইনফুল হয়। তো যদি পেশেন্টের জন্য ভালো, কিন্তু এটা নির্দিষ্ট সময়ের পর আর ফিজিওথেরাপি লাগে না, বাসায় আমরা নিজেরা ফিজিওথেরাপি দিতে পারি। ফ্যামিলি মেম্বার যারা আছি তারা যদি প্রত্যেকটা জয়েন্ট আমরা ম্যাসেজ করে দেই, 2 ঘন্টা পরে এপাশ ওপাশ করাই, নিউট্রিশনটা আমরা ঠিক মতো দেই, প্রস্রাব পায়খানাগুলো ঠিক মতো পরিষ্কার করে, পিঠে যেন ঘা না হয় সেই দিকটা যদি আমরা মনোযোগ রাখি, মুখ পরিষ্কার করে দিই, এই নার্সিংগুলো যদি দেই, রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা ম্যানেজ করি এবং একটা ফ্যামিলিয়ার যে সাপোর্ট তাকে দেওয়া সেটা যদি আমরা দেই, তাহলে রিকারেন্সটা আর হবে না। তাহলে আসলে ওই যে ফিজিওথেরাপিটা আর হচ্ছে হসপিটালে গিয়ে নেওয়ার দরকার নেই, কারণ স্ট্রোকের রোগী এমনিতে হচ্ছে হসপিটাল যাতায়াত করার যে ব্যবস্থাটা সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট, তার জন্য যাতায়াত করাটাই হচ্ছে খুব ডিফিকাল্ট। স্যার, এবার একটু জানতে চাই কি কি উপায় আসলে মস্তিষ্ক রক্তক্ষরণের চিকিৎসা আপনারা করে থাকেন? মস্তিষ্কে রক্তক্ষরণ যখন হবে তার মানে এটা মস্তিষ্কের উপরে চাপ দিচ্ছে। চাপ দেওয়ার কারণে যেই জায়গাটাতে ব্লিডিং হলো সেই জায়গার কিছু তো সেল ড্যামেজ হলো, কিন্তু যেই সেলগুলো চাপে আছে সেগুলো কিন্তু ড্যামেজ হওয়ার মতো উপক্রম। আমাদের টার্গেট থাকে যে যেগুলো মরণাপন্ন সেল, এখনও সেলগুলো মরে নাই, সেই সেলগুলোকে রক্ষা করা। যেটা মরে গেছে সেটার কোনো আমাদের সেগুলিকে তো বাঁচানোর সুযোগ নেই, কিন্তু যেটা এখনো বেঁচে আছে, যে জায়গাগুলো চাপে আছে সেখান থেকে তাকে রক্ষা করা, সেই সেলগুলোকে বাঁচিয়ে তোলা। এই জন্য অনেকগুলো পদ্ধতি আছে। এটা সার্জারি আছে, অপারেশনের মাধ্যমে আমরা করতে পারি। একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি যদি হয়, 30 ml বা তার উপর যদি হয়, তারপর তার যে জ্ঞানের মাত্রা সেটা যদি 5 থেকে 12-র ভিতরে থাকে, তাহলে আমরা সার্জারি করতে পারি। আর এছাড়া যাদের এই ক্রাইটেরিয়া ফিল করে না, সার্জারি লাগে না, তাদের মেডিসিন দিয়ে আমরা সেটা করতে পারি। ম্যানিটল নামে একটা ওষুধ আছে, সেটা দিয়ে আমরা তার ব্রেনের যে চাপ সেটা কমাতে পারি। 3% সোডিয়াম ক্লোরাইড নামে একটা স্যালাইন আছে, যেটা বিশেষজ্ঞ ডাক্তাররা দিবে, হসপিটালে আমরা দিই, সেগুলো দিয়ে আমরা ম্যানেজ করতে পারি। পেশেন্ট যেন খিঁচুনি না হয় তার জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয়। একটা প্রশ্ন অ্যাড করছি আমি এখানে, অনেকের মাইগ্রেন ব্যথা হয়ে থাকে, প্রচন্ড রকমের মাইগ্রেন ব্যথা, মাথা ব্যথা থাকে এবং বলে থাকেন রক ছিঁড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে মাথা এখনই ফেটে যাবে, এরকম একটা অবস্থা হয়। তখন কি আসলে রক্তক্ষরণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে, বা এটাকে কি রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা ধরে নিতে পারি কিনা? মাইগ্রেনকে আমরা রিস্ক ফ্যাক্টর ধরবো না, তবে মাইগ্রেনটা ডায়াগনোসিস কনফার্ম করতে হবে যে এটা আসলে কি মাইগ্রেন, নাকি ব্রেন টিউমার, নাকি অন্য কিছু, কনফার্ম করতে হবে। মাইগ্রেনের যে ব্যথার ধরন সেটা তো আলাদা। মাইগ্রেনের যে মাথা ব্যথা হবে, তীব্র আলোতে এটা বেড়ে যাবে, ঘুম হবে না, ঘুম হলে আবার কমে যাবে, মাইগ্রেনের ওষুধগুলো খেলে কমবে, তো তার থেকে এটাকে আলাদা করতে হবে। মাইগ্রেন এটা রিস্ক ফ্যাক্টর না। আচ্ছা, তবে হচ্ছে ওই যে রক ফুলে যায়, মাথা ব্যথা হলে মস্তিষ্কে রক ফুলে যাচ্ছে, এরকম অনুভব করে থাকেন, এটা তারা পেশেন্টের একটা ভাষ্য, এটা মনে করে, কিন্তু এটা তো আর বাইরে থেকে দেখে বুঝতে পারে না রক ফুলে কিনা। পেশেন্ট ব্যথার ধরনটা ওরকম এক্সপ্রেস করে। স্যার, আপনি চিকিৎসার ব্যাপারে বলছিলেন। হ্যাঁ, সার্জারি যদি না লাগে তাহলে মেডিসিনের যেগুলি পদ্ধতিগুলো বললাম, মূল টার্গেট থাকে আমাদের যে ব্রেনের উপর যে প্রেশার দিচ্ছে রক্তটা, সেটা এই প্রেশারটা কমানো। হতে পারে আমি অপারেশন করে রক্ত চাকাটা বের করে ফেলে সেই প্রেশারটা কমাতে পারি, আর যদি সেটা প্রয়োজন না হয় তখন আমি ওষুধের মাধ্যমে সেই চাপটা কমাতে পারি। তো সেটা একটু সময় লাগবে, হসপিটাল স্টে করতে হয় কিছুদিন। এর সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল, কোলেস্টেরল কন্ট্রোল, এবং পেশেন্টের নার্সিং, পেশেন্টের নিউট্রিশন, পেশেন্টকে এপাশ ওপাশ করানো, পেশেন্টের পিঠে যাতে ঘা না হয় সেগুলো চেক করা। অনেকগুলি আমরা এত ইগনোর করি যে পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে, পেশেন্ট ভালো, কিন্তু যাওয়ার সময় দেখছি পেশেন্টের পিঠের মধ্যে একটা বিশাল ঘা তৈরি হয়ে গেছে। তো নার্সিং খুব ইম্পর্টেন্ট, এটাতে ফ্যামিলি মেম্বারদেরকে দায়িত্ব নিতে হবে, এবং ফ্যামিলি মেম্বাররা এটা খেয়াল করতে হবে। আসলে যাদের এই ধরনের রোগ হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি মেম্বাররা হচ্ছে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে, ভাইটাল রোল তারাই এখানে পালন করে থাকেন। এই যে বেড সোরের কথা যেটা বলছিলেন, পিঠে ঘা হয়ে যায়, এখান থেকে কিন্তু আরো অন্যান্য রোগের দিকে চলে যায়, এবং হচ্ছে খুব সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে, তখনও কিন্তু মৃত্যুর হার এখানে চলে আসে। সেই কারণে মৃত্যু হতে পারে। স্ট্রোক থেকে হচ্ছে না, মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে হচ্ছে না, তবে সামান্য একটা ঘা সেখান থেকে হচ্ছে, কিন্তু সেখান থেকে সেপ্টিসেমিয়া হতে পারে। জি স্যার, আমি একটু হচ্ছে শেষ অনুষ্ঠান একেবারে শেষ দিকে চলে আসছি, দর্শকদের উদ্দেশ্যে আপনার মতামত একটু জানতে চাচ্ছিলাম, যাদের এই ধরনের মস্তিষ্ক রক্তক্ষরণ হয় তারা আসলে কিভাবে তাদের লাইফস্টাইল মেনটেন করবে? হ্যাঁ দর্শক, যদি যাদের একবার স্ট্রোক হয়ে গেছে তাদেরকে অবশ্যই যাতে রিকারেন্স না হয় সেটা হতে হবে মূল টার্গেট। যে রিকারেন্স যদি হয় তাহলে মৃত্যুর হার কিন্তু প্রথমবার স্ট্রোকের চেয়ে অনেক বেশি। তো সেই দিকটা খেয়াল রেখে, বিশেষ করে যেগুলি রিস্ক ফ্যাক্টর আছে, আমরা অনেকবার বলেছি ইতিমধ্যে, যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, রক্তের কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করা, স্মোকিংয়ের অভ্যাস থাকলে বন্ধ করা, অ্যালকোহলিজমের অভ্যাস থাকলে বন্ধ করা, এবং পেশেন্টকে একটু অ্যাম্বুলেশনে থাকা। যদি উনি হাঁটতে পারে, উনি যেন একটু ডেলি অন্তত 30 মিনিট করে, 15-20 মিনিট করে রেগুলার উনি হাঁটেন, এগুলো ওনাকে অভ্যাস করতে হবে। আর
শুরুতেই সিমটম, ছোটোখাটো সিমটম দেখা দিলেই দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে, শুরুতে যদি ছোটখাটো সিমটম দেখা যায় তাহলে সেটাকে আসলে ইগনোর না করে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে। এবং আমরা বারবার বলছি অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে। মস্তিষ্ক যে কোনো বিষয় আসলে এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।